আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বিগত ক্লাসে আমরা এক ঘোড়া নগদান বই নিয়ে আলোচনা করেছি। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা দু ঘোড়া নগদান বই করা শিখবো। কিভাবে দু ঘোড়া নগদান বই করতে হয় সেই নিয়ে আজকে আলোচনা করবো। একটা নগদান বই আমরা করব। দেখেন, আমি বোর্ডে একটা অঙ্ক নিয়েছি, কিছু লেনদেন নেওয়া আছে এখানে। এই লেনদেনগুলো থেকে একটা দু ঘোড়া নগদান বই আমরা খুব সংক্ষিপ্ত সময়ে তৈরি করব। দুঘরা নগদান বই করার পূর্বে আমাদের এই ঘর সম্পর্কে একটু ধারণা নেওয়া প্রয়োজন। আমি কিন্তু এই নগদান বইয়ের প্রথম ক্লাসে দুঘরা তিন ঘরা সব নগদান বইয়ের ধারণা দিয়েছি। দেখেন, দুঘরা নগদান বই আর এক ঘোড়া নগদান বই, এ দুটার পার্থক্য হলো যে এক ঘোড়া নগদান বই শুধুমাত্র টাকার ঘর থাকে একটা, নগদ টাকা। আর দুঘরা নগদান বইয়ে টাকার ঘর থাকে দুইটা, নগদ টাকা আর ব্যাংক টাকা। ডেবিট দিকেও নগদ টাকা ব্যাংক টাকা থাকবে, ক্রেডিট দিকেও নগদ টাকা ব্যাংক টাকা থাকবে। ডেবিট দিকে যে টাকাগুলো নগদ এবং ব্যাংকে আমরা পাবো শিলা লিপিবদ্ধ করব, আর ক্রেডিট দিকে যে টাকাগুলো আমরা দিব পরিশোধ করব সেই টাকাগুলো ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। চলেন এই লেনদেনগুলো থেকে একটা নগদান বই তৈরি করা যায়। দেখেন, জনাব সাকিব আল হাসান এর ব্যবসায় 2016 সালের জুলাই মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। জুলাই 1, নগদ উদ্বৃত্ত 30,000 টাকা, ব্যাংক জমা উদ্বৃত্ত বা ব্যাংক উদ্বৃত্ত 20,000 টাকা উল্লেখ করা আছে। তাহলে এই উদ্বৃত্তটা কি? আমি বিগত ক্লাসে বলেছিলাম উদ্বৃত্ত মানে ব্যালেন্স বিডি। উদ্বৃত্ত মানে ব্যালেন্স বিডি। তাহলে 2016 জুলাই 1, বলেন তো নগদ টাকা এবং ব্যাংকে জমার ব্যালেন্স বিডি কোন দিকে হবে? অবশ্যই ডেবিট দিকে হবে। দেখেন, তাহলে নগদ 30,000 টাকা আছে, ব্যাংক উদ্বৃত্ত আছে 20,000 টাকা। আমরা লিখবো এটার নাম ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি 30,000 টাকা নগদের ঘরে আর ব্যাংকের ঘরে 20,000 টাকা। মানে এই সাকিব আল হাসান যখন ব্যবসা শুরু করেন তখন তার হাতে ছিল নগদ টাকা ছিল 30,000 আর ব্যাংকে ছিল 20,000 টাকা। এই মানে ব্যবসা যখন পরিচালনা করতেছে জুলাই মাসে শুরুতে। দেখেন, জুলাই 2, ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন 7,000 টাকা। এই যে এই লেনদেনটা একটু মার্ক করে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ লেনদেন। ম্যাক্সিমাম নগদান বই এই লেনদেনটা থাকে। আপনাদের বোর্ড কোশ্চেনে যেটা থাকবে এটা থাকবেই, ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন। এই লেনদেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই লেনদেনটা হবে কন্ট্রা এন্ট্রি। এখন প্রশ্ন আসতে পারে কন্ট্রা এন্ট্রি কি জিনিস? কন্ট্রা অর্থাৎ বিপরীত বা প্রতি। কন্ট্রা এন্ট্রি মানে বিপরীত দেখিলা। দেখেন, এটা যদি আমরা জাবেদা করি ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন, তাহলে জাবেদাটা কি হবে? অফিস প্রয়োজন উত্তোলন করার কারণে নগদ টাকা আসবে অফিসে, তাহলে নগদের হিসাব ডেবিট। আর ব্যাংকের টাকা হ্রাস পাবে, যার কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে। দেখেন, আমাদের এখানে দুইটা ঘর আছে, একটা নগদ আর একটা ব্যাংক। দেখেন, একটা আছে নগদ টাকা আর একটা কি ব্যাংক টাকা। তাহলে ব্যাংক থেকে উত্তোলন করার কারণে আমার নগদে টাকা আসতেছে, যেটা ডেবিট দিকে বসতেছে। আবার ওই একই লেনদেনে ক্রেডিট দিকেও বসতেছে, কারণ আমার ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে। তো এটা এই কারণে বলা হয় কন্ট্রাএন্ট্রি, বিপরীত দেখিলা, প্রতি দেখিলা। যে এই পাশেও বসতেছে, বিপরীত পাশেও বসতেছে, ডেবিট পাশেও বসতেছে, ক্রেডিট পাশেও বসতেছে, যার কারণে এটাকে বলবো আমরা বিপরীত দেখিলা। একটি লেনদেন দ্বারা যদি উভয় পাশেই বসে সেটা হলো বিপরীত দেখিলা। যারা মনে রেখে করতে চান তাদের জন্য মনে রাখতে হবে এটা বিপরীত দেখিলা, কন্ট্রা এন্ট্রি হবে। আর যারা জাবেদাদে করতে পারেন তাদের কোনো চিন্তাই নাই, আপনার কন্ট্রা এন্ট্রি কিছু মনে রাখা লাগবে না। আপনি এটা জাবেদা করেন ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন 7,000 টাকা, জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট। তাহলে ডেবিট দিকে নগদের ঘরে 7,000 টাকা লেখেন। তাহলে এখানে জুলাই, আগেটা ছিল 1, এটা দেন 2 তারিখ। তাহলে আপনার জাবেদা কি হয়েছে? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখেন, জাবেদা বোঝেন, নগদান ডেবিট আর ব্যাংক কি ক্রেডিট। তাহলে ডেবিট দিকে কি নগদের ঘরে টাকা বসাবো আমরা 7,000 টাকা। আর এখানে লিখতে হয় উল্টা কথা, বিপরীত কথা। কোন কথা? এই যে ব্যাংক হিসাব, এটা তো আমরা জানি। লেখেন ব্যাংক হিসাব। আর এই যে এখানে ভাউচার নম্বর ক দিয়ে দিবেন, মানে কন্ট্রা এন্ট্রি। এই 2016 জুলাই 2। দেখেন, এখানে লিখলেই কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে না, কারণ এই ব্যাংক কিন্তু ক্রেডিটেও আছে। তাহলে ক্রেডিট হিসাব দেখেন, অফিস প্রয়োজনে উত্তোলন যদি করি আমরা, নগদ আসতেছে, ব্যাংক হ্রাস পাচ্ছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে 7,000 বসান। তাহলে ডেবিট কথা কি ছিল? উল্টা কথা, নগদান হিসাব। এই নগদান হিসাব লেখেন এখানে, নগদান। তাহলে দেখেন এটাও কন্ট্রাক্টে হয়ে গেল। তাহলে আমরা
নগদে নিয়ে আসলাম, ব্যাংক থেকে চলে গেল। তাহলে দেখেন নগদের ঘরে বসালাম, উল্টা কথা ব্যাংক হিসাব লিখে দিলাম, এখানে ব্যাংকের ঘরে বসালাম, উল্টা কথা নগদ হিসাব লিখে দিলাম। এটাই কন্ট্রাক্ট। কন্ট্রাক্টটি সাধারণত দুইটা আইটেমের হয়। একটা হলো অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এবং ব্যাংকে জমা দান। মানে ব্যাংকে জমা দিলে আবার কন্ট্রাক্টই হবে। দেখেন ব্যাংকে টাকা যদি আমরা জমা দেই তাহলে তখন যাবে কি হবে, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে তখন ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখবো, ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা লিখবো, আর উল্টা কথাগুলো লিখে দিব। এই হলো কন্ট্রাক্ট। আমি কন্ট্রাক্ট নিয়ে বিস্তারিত একটা ক্লাস দিব আপনাদের। পণ্য ক্রয় 3600 টাকা। দেখেন পণ্য ক্রয় করা হয়েছে 3600 টাকা, তাহলে ক্রয় করলে টাকা আসে না যায় বলেন তো? ক্রয় করলে কিন্তু টাকা যায়, চলে যায়। কিন্তু এখানে বলা হয়েছে পণ্য ক্রয় 3600 টাকা। এখানে কি নগদ উল্লেখ আছে? নগদ কিন্তু উল্লেখ নাই। তাহলে নগদ উল্লেখ না থাকলে এটা নগদান বইয়ে আসবে না। কারণ পণ্য ক্রয় এটা যাবে নাকি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে তো আমাদের প্রদেয় হিসাব বা ক্রয় হিসাবের কোনো ঘর নাই, আছে? আছে কি নগদের ঘর। যদি নগদ শব্দটা, নগদান হিসাব শব্দটা জাবেদার সাথে সম্পৃক্ত না হয় সেই লেনদেনগুলো আমরা কখনোই নিব না, নিব না, নিব না। কারণ এটা একটা নগদান বই, মাথায় রাখতে হবে। নগদান বইয়ে কোনো অনগদ লেনদেন আসবে না, শুধুমাত্র নগদ লেনদেনগুলো সংগঠিত হবে, সেগুলো আসবে। দেখেন পরেরটা কি, ভাড়া প্রদান 2500 টাকা। ভাড়া প্রদান 2500 টাকা। তাহলে ভাড়া প্রদান করে টাকা চলে যায় না? তাহলে জুলাই 17 ভাড়া হিসাব। দেখেন নগদ থেকে টাকা চলে যাবে, 500 টাকা লিখে দিলাম। তারপর কি আছে, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 500 টাকা, ব্যাংক হতে 2000 টাকা। দেখেন এখানে দুইটা উত্তোলন আছে। একটা অফিস প্রয়োজনে উত্তোলন, মানে ব্যবসায় কার্য পরিচালনার ক্ষেত্রে অর্থের প্রয়োজন হলে ব্যাংক হতে উত্তোলন করা হয়। কি কোন টাকা উত্তোলন করা হয়? যেটা আমাদের ব্যাংকে ছিল, এই যে উদ্বৃত্ত ছিল 20,000 টাকা ব্যাংকে জমা রাখছিলাম, সেই টাকা থেকে কি করতেছে, আমরা উত্তোলন করতেছি। কখন? যখন অফিসের প্রয়োজন পড়তেছে তখন, এবং ব্যক্তিগত প্রয়োজন যখন হচ্ছে। ব্যক্তিগত প্রয়োজন বলতে কার প্রয়োজন? মালিকের প্রয়োজন। যখন মালিকের প্রয়োজন হচ্ছে তখন মালিক তুলতে পারবে, এবং যখন অফিসের প্রয়োজন হবে তখন অফিস তুলবে। এই তো নিয়ম ব্যাংক থেকে টাকা তোলা। তাহলে এখানে বলছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 500 টাকা। তাহলে তো আমরা জানি যাবে কি হয়, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে এখানে কি করব, জুলাই 21 তারিখ উত্তোলন হিসাব লিখবো। উত্তোলন হিসাব লিখে নগদের ঘরে 500 টাকা দিয়ে দিব। এখন কথা হলো এই 2000 টাকা কি করব? এটা কি কন্ট্রা করব? না, নেভার। এটা কিন্তু কন্ট্রা করতে হবে না আমাদের। আমাদের কন্ট্রা করতে হবে কোনটা? অফিস প্রয়োজনে উত্তোলন, যেটা সেটা অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এবং ব্যাংকে জমা দান, এই দুটাই কন্ট্রা করব। এটা কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন বলছে। দেখেন ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন তো ব্যাংক হতে উত্তোলন 2000 টাকা, মানে এটা কি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন যেটা হবে সেটা শুধুমাত্র ক্রেডিট দিকে উত্তোলন লিখে ব্যাংকের ঘরে বসায় দিব। জাবেদা কি হয় ভাবেন, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে তো উত্তোলন তো একবার লিখছি, নতুন করে লেখার দরকার নাই। ব্যাংকের ঘরে 2000 টাকা বসায়। কথায় ক্লিয়ার না? ক্লিয়ার না? খুবই কিন্তু ইজি হয়। মনে রাখবেন যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হলে সেটা কন্ট্রাক্টে হয় না। দেখেন তারপরে কি আছে, ব্যাংক চার্জ 200 টাকা। ব্যাংক চার্জ কি? আর এই যে আরেকটা আছে ব্যাংক মঞ্জুরকৃত সুদ। ব্যাংক চার্জ কি আর মঞ্জুরকৃত সুদ কি? ব্যাংকে যখন আমরা টাকা জমা রাখি তখন এই জমা রাখার জন্য ব্যাংক নির্দিষ্ট সময় শেষে, মাস শেষে বা বছর শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেয় চার্জ হিসাবে। তারা আমাদের আমানত সংরক্ষণ করতেছে, এর রক্ষণাবেক্ষণ হিসাবে কিছু টাকা কেটে নেয়। এটা হলো ব্যাংক চার্জ। আর ব্যাংক মঞ্জুরকৃত সুদ কি? ব্যাংকে টাকা রাখলে যে ইন্টারেস্ট পাওয়া যায়, যে সুদটা পাওয়া যায়, সেটা হলো ব্যাংক মঞ্জুরকৃত সুদ। তাহলে ব্যাংক চার্জ টাকাটা চলে যায় ব্যাংক থেকে, আর মঞ্জুরকৃত সুদটা কি ব্যাংকে আসে। তো দেখেন এখানে ব্যাংক চার্জ 200 টাকা। তাহলে এই টাকাটা কিন্তু ব্যাংক থেকে চলে যাবে, আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। কত টাকা? কত তারিখে? 25 তারিখ। তাহলে লিখবো আমরা ব্যাংক চার্জ হিসাব বা ব্যাংক চার্জ 200 টাকা। তারপরে দেখেন পণ্য বিক্রয় 30,000 টাকা। তাহলে এখন বলেন তো এটা কি, এটা কি করবো আমরা? নগদান বই আসবে না আসবে না? পণ্য বিক্রয় 30,000 টাকা, বলেন, কমেন্ট করেন। নগদান বই আসবে না আসবে না? দেখেন আপনারা মনে করবেন আসবে না, কারণ এখানে তো নগদ উল্লেখ নাই স্যার। পণ্য ক্রয় থাকলে আসে না, তার পণ্য বিক্রয় থাকলেও আসবে না, কারণ নগদ উল্লেখ নাই। কিন্তু দেখেন একটা জিনিস, এখানে লেখা আছে 50% নগদে, 25% থেকে অবশিষ্ট ধারে। ধারে কিন্তু অবশিষ্টটা বলা আছে। তাহলে দেখেন 50% নগদে, তাহলে পণ্য বিক্রয় করলে টাকা আসে না যায়? আসে। তাহলে ডেবিট দিকে বসাবো আমরা
তারিখ 27, লিখবো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কত টাকা দেখেন তো, 30,000 টাকা। 30,000 টাকার মধ্যে 50% নগদে, মানে 30,000 50% করলে কত হয়, 15,000 টাকা। এই 15,000 টাকা নগদে বিক্রয় করছে। তারপর দেখেন 25% চেকে, তাহলে 30,000-এ 25% করলে হয় 7,500। এই 7,500 টাকা ব্যাংকের ঘরে। আর অবশিষ্ট আরো 7,500 থাকে না, দেখেন 15,000 সাথে কত হয়, 15 সাথে হয় 32,500। তাহলে টোটাল 32,500, সরি 22,500। তাহলে 30,000 থেকে 22,500 আমরা লিখলাম, আরো থাকে 7,500। ওই টাকাটা কিন্তু ধারে আছে, ওই টাকাটা আমাদের নগদে অন্তর্ভুক্ত হবে না, ওটা বাকিতে। নগদ আসবে ব্যাংক বা চেকের মাধ্যমে, যেটা সেটা আসবে, কিন্তু যেই টাকাটা আমরা মানে ধারে বিক্রয় করছি সেই টাকাটা আসবে, অনগদ লেনদেনটা আসবে না। দেখেন তারপর কি আছে, ব্যাংক মঞ্জুরকৃত সুদ 50 টাকা। তাহলে আপনি ব্যাংক মঞ্জুরকৃত সুদ, এটা তো জানি আমরা, সুদ প্রাপ্তি এটা পাওয়া যায়, তাহলে 50 টাকা। এখন দেখেন এই যে 50 টাকা, অনেকে কনফিউশনে এই 50 টাকা নগদের ঘরে বসায় দেয়। এখন বলেন তো, ব্যাংক আপনাকে যে টাকাটা দিবে, সেই টাকাটা কি আপনাকে বাসায় এসে দিয়ে যাবে, আপনাকে ডেকে দিবে, না ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিবে? অবশ্যই ব্যাংকে জমা করে দিবে। ঠিক তেমনি যখন ব্যাংক কেটে নিবে, আপনার কি বলবে ফোন দিয়ে যে আপনি চার্জ দিয়ে যান এত টাকা? কখনোই বলবে না, তারা অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। যার কারণে আমি ব্যাংকের ঘরে টাকাগুলো বসাইছি। দেখেন 50 টাকা বসাই দিলাম, 31 তারিখ, ব্যাংক বা মঞ্জুরকৃত সুদ হিসাব লেখেন, মঞ্জুরকৃত সুদ হিসাব। দেখেন আমাদের পোস্টিং কিন্তু শেষ। তাহলে সেম গত দিনের মতো যেভাবে আমরা সিডিবিডি করছিলাম সেভাবে করব। একটু দাগ দিয়ে নেন, নেওয়ার পরে দেখেন যে এই পাশে বেশি আছে না ও পাশে বেশি আছে, আমরা যোগ বিয়োগ করে দেখবো এই পাশে বেশি আছে। 30 আর 15, 45, 45 আর 7,000 কত হয় বলেন? 52,000। তাহলে 15 5 20 2 22 আর 32, 52,000 টাকা ক্লোজ করে দেন এখানে। এই 52,000 টাকা এই পাশে নিয়ে আসেন। দেখেন 52,000 থেকে 1,000 টাকা বাদ দেন, থাকে কত, 51,000 টাকা। এটাকে কি বলবো আমরা, জুলাই 31 ব্যালেন্স সিডি 51,000 টাকা। আবার দেখেন ব্যাংকের টাকা যোগ করেন, এ পাশে আছে 7 2 9,000, 9,200, এখানে আছে কত, 20 আর 7 27,000, 27,550, 27,550। এই 27,550 এর পাশে নিয়ে আসেন। উপরে কত আছে দেখেন, 7 2 9, 9,200। তাহলে 27,550 থেকে 9,200 বাদ দিলে কত হয়, 27,550 9,200। তাহলে 5 3 7 9 8 থেকে 1, 18,350, 18,350। এই যে ব্যালেন্স সিডিতে এনে বসায়, মানে বিডিতে এনে বসায় 51,000, 18,350। দেখেন এটা বোঝানোর মতো কিছু নাই, আপনাদের বিগত ক্লাসে আমি বুঝাই দিয়েছি, বিগত ক্লাসটা দেখে নেবেন, মানে অনায়াসে এটা বুঝে যাবেন। প্রতিদিন যদি এক টপিকে বোঝাতে হয় তাহলে কি আপনারা আগাতে পারবেন, শিখতে পারবেন বলেন? তাহলে এটা লিখবো আমরা, জুলাইয়ের পরে কোন মাস হয়, আগস্ট। তাহলে আগস্ট 1 ব্যালেন্স বিডি। দেখেন এই ছিল আজকে আমাদের ক্লাস, দুঘরের অবদান করে আমরা করলাম। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন, এটা আপনারা এক এক খাতায় করার চেষ্টা করবেন, না পারলে তখন স্ক্রিনশট করে দিবেন। এই এই অঙ্কটা পুরোটা খাতায় করে দিতে হবে। পরবর্তী ক্লাসে আমরা তিন ঘরের অবদান নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।